ইস্টবেঙ্গল আজ থেকে প্র্যাকটিসে নেমে পড়লো। মোহনবাগান তো শাটার ডাউন করে দিয়েছে, মানে এখন কোনো প্র্যাকটিসের সিন নেই। ইস্টবেঙ্গলকে প্র্যাকটিস করতেই হবে, কারণ ইস্টবেঙ্গল সুপার কাপের সেমিফাইনালে উঠেছে, তার প্রস্তুতি শুরু করতে হবে। সুপার কাপের সেমিফাইনাল ৪ঠা ডিসেম্বর। যদিও প্রচুর দিন বাকি রয়েছে, কিন্তু অস্কার চাইছেন তার প্লেয়াররা ফিট থাকুন এবং তার যে আপ লাইনের যে প্লেয়াররা রয়েছে তাদেরকে একটু ঘষা মাজা করে তারা যাতে ফর্মে ফিরতে পারেন। বিশেষ করে আহাদাত এবং আ হিরোশি ইবুসুকি তারা যাতে গোলের মধ্যে আসতে পারেন সেটা দেখা। কারণ পাঞ্জাব খুব সহজ প্রতিপক্ষ হবে না কিন্তু। টিমটা একটা ম্যাচ না হেরে সেমিফাইনালে উঠেছে, ২ টো ম্যাচ জিতে, ১ টা ড্র করে সেমিফাইনালে উঠেছে। তো হালকাভাবে নেওয়াটা ঠিক হবে না। তাদেরও বিদেশি যথেষ্ট ভালো মানেরই আছে। তো সেই জায়গায় পাঞ্জাবকে হারাতে গেলে টিমকে ফিট থাকতে হবে, ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে এবং সুযোগ পেলেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। সুযোগ মিস করলে চলবে না। তাই আমার মনে হয় সে কারণেই অস্কার এত দ্রুত নেমে পড়ছেন প্র্যাকটিসে এবং আ প্রায় প্রত্যেকেই হয়তো জয়েন করবে ২-১ জন ছাড়া, বিশেষ করে যারা জাতীয় শিবিরে জাতীয় দলের শিবিরে যোগ দিয়েছেন তারা ছাড়া আরো কয়েকজন বিদেশি হয়তো সাউল বা কেউ এখনো আসেননি। তারাও দ্রুত চলে আসবেন ১-২ দিনের মধ্যে তারা এবং রিজার্ভ টিম তারাও কিন্তু প্র্যাকটিসে নেমে পড়ছে। কারণ এই রিজার্ভ টিমটাই সিকিম গভর্নর্স গোল্ড কাপ খেলবে। দীর্ঘ প্রায় ২ দশক পরে তারা খেলতে নামছে এই টুর্নামেন্ট এবং এখানে কিন্তু ডায়মন্ড হারবার এফসি, নর্থ ইস্ট, ইন্টার কাশির মতো টিমও রয়েছে। হয়তো এই টুর্নামেন্টটাও যথেষ্ট টাফ হতে চলেছে টুর্নামেন্ট এবং এখানে অস্কার মনে করেছে বা ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ মনে করেছে টিমকে খেলাবে। রিজার্ভ টিমের প্লেয়াররা খেলবে। পাশাপাশি আমার মনে হয় সিনিয়র টিমের ২-১ জনকেও খেলানো হতে পারে। এই আ সিকিম গোল্ড কাপ টুর্নামেন্টটাও জিততে তো চাইবে নিঃসন্দেহে ইস্টবেঙ্গল। কারণ তাঁবুতে ট্রফি নেই। ট্রফির খরা কাটাতে যেকোনো টুর্নামেন্টই খেলছে ইস্টবেঙ্গল। এটা খুব ভালো দিক। যে অন্তত প্লেয়াররা একটা খেলার মধ্যে, একটা প্রতিযোগিতামূলক খেলার মধ্যে থাকুক, প্র্যাকটিস ম্যাচ পাক। এটার মধ্যে অন্যায় কিছু নেই। খুব ভালো ব্যাপার আমি তো বলব। কারণ রিজার্ভ টিমের প্লেয়াররা বসেই থাকে অলমোস্ট। তো তাদেরকে যদি খেলার মধ্যে রাখা যায়, তো আরো নতুন কোনো প্রতিভার সন্ধান পাওয়া যেতে পারে, নতুন কেউ উঠে আসতে পারে। পাশাপাশি এই ডেভিড, বিষ্ণু, সায়ন ব্যানার্জিরাও একটা খেলার সুযোগ ম্যাচ প্র্যাকটিস পেয়ে যাবে। কারণ এমনিতেই আইএসএল এর তো ভবিষ্যৎ অন্ধকার। যেটা শোনা গেছে বা এআইএফএফ জানিয়েছে, যেটা অফিসিয়ালি তারা হঠাৎ করে তাদের ঘুম ভেঙেছে কল্যাণ চৌবের এতদিন পরে। আর ঘুম ভেঙে তিনি জানিয়েছেন যে তারা অনেকবার এই বিডারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন, তারা কথা বলেছেন। আ এবং এই যে সুপ্রিম কোর্ট যে নাগেশ্বর রাওকে নিয়োজিত করেছেন, তার কাছে গোটা বিষয়টি তুলে ধরেছেন যে কি পরিস্থিতির জন্য টেন্ডার কেউ জমা দেয়নি। তার মূল কারণ হচ্ছে ৩ টি। এক হচ্ছে যে বিপুল পরিমাণ অর্থ দিতে হবে এএফএফ কে, এই অর্থ দিয়ে এএফএফ করেটা কি? সেটার মানে জবাব দিতে হবে। ২ হচ্ছে যে তারা লীগ পরিচালনা করবে অথচ সমস্ত রাইটস থাকবে এআইএফএফ এর, এটা হবে না। তারা পয়সা দেবে, তো রাইটস তাদের কাছে থাকতে হবে। এরকম কিছু বক্তব্য তাদের। তো এআইএফএফ এর নাক গলানো এখানে তারা মেনে নিতে পারছে না। ২ এবং মোস্ট মানে 3rd এবং মোস্ট যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ, যে প্রমোশন, রেলিগেশন রাখা চলবে না আপাতত ৫ বছর। এই জায়গাগুলোতেই কিন্তু কোম্পানিগুলো আটকে যাচ্ছে। তারা এই কারণেই কিন্তু বিড করেনি। এখন এই বিষয়টা সুপ্রিম কোর্টের নজরে নিয়ে আসা হবে। সুপ্রিম কোর্টকে জানানো হবে গোটা বিষয়টি। তারপর সুপ্রিম কোর্ট কি বলে, তারপর টেন্ডার কমিটি তারা পরবর্তী ডিসিশন নেবে যে আবারও রিটেন্ডার করা হবে কিনা? নাকি এফএসডিএল কে বলবে, "ভাই এবছরটা বাঁচা।" হ্যাঁ? নাহলে খুব খারাপ অবস্থা। এফএসডিএল ও কিন্তু এত সহজে করতে রাজি নয়। ফলত তারা চাইছে ফুল কন্ট্রোল। এবার এর মধ্যে কেউ বলছেন যে বিসিসিআই যদি দায়িত্ব নিয়ে নেয়, এটা কখনো হয় না ভাই। যে বা যারা বলছেন তারা, আমার মনে হয় না তারা কোনো কর্পোরেট সংস্থা সম্পর্কে ধারণা আছে, না এই ক্রীড়া সংস্থাগুলো সম্পর্কে ধারণা আছে। এটা আমি ফ্র্যাঙ্কলি স্পিকিং, এটা কখনো হয়েছে, কোথাও হয়েছে, ভবিষ্যতে হবে না। দুটো আলাদা গভর্নিং বডি এবং আ এআইএফএফ, বিসিসিআই কখনো ক্ল্যাশ করবে না। হ্যাঁ, হয়তো ফুটবলের উন্নতিতে কিছু টাকা দিতে পারে। যে ভাই চলো দিলাম। কিন্তু সেটাও অনেক কিছুর উপর ডিপেন্ড করে আছে। কেউ তো আবার শুনছি বলছেন যে জয় শাহ যদি দায়িত্ব নেয়, জয় শাহ নাকি কত কিছু করেছে বিসিসিআই এর। হ্যাঁ? জয় শাহ এখন আইসিসির চেয়ারম্যান। তিনি নাকি বিসিসিআই এর কত কিছু করেছে। আমি তো শুনে অবাক হয়ে যাই যে এরা কারা? এরা কারা ভাই? বিসিসিআই বা আমাদের দেশের এই ক্রিকেটের এত পয়সা আসার পেছনে কি জয় শাহর কি অবদান? তিনি একটা সাম্রাজ্য বানানো রয়েছে, তার উপরে এসে বসেছেন।
আর এই সাম্রাজ্য বানিয়ে দিয়ে গেছেন সচিন, দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়রা। তারা ক্রিকেটকে উন্নত করেছেন এবং অবশ্যই বলতে হবে জগমোহন ডালমিয়ার কথা বলতে হবে। তিনি সিএবি বা বিসিসিআই কে তিনি একটা উচ্চ জায়গাতে নিয়ে গিয়েছিলেন। জগমোহন ডালমিয়ার অবদান কখনো ভোলা যায় না। বিসিসিআই তো যদি ভুলে যায় তাহলে তো সেটা খুব বড় ভুল করবে। তো এটা কখনো হয় না যে বিসিসিআই ফুটবল লিগ চালু করবে। হ্যাঁ, তাদের স্ট্রাকচারকে কিছুটা নকল করা যেতে পারে। তারা যেভাবে পরিচালনা করে, তারা যেভাবে মার্কেটিং করছে খেলাগুলোকে, সেটা করতে পারে। আর এই যে বিসিসিআই এর যে পয়সা এসছে আইপিএল পরিচালনা করে। আইপিএল এর কনসেপ্ট ছিল ললিত মোদির। ললিত মোদির হাতে, ললিত মোদির কাছে কিন্তু এই ইন্ডিয়ান ফুটবল নিয়েও কনসেপ্ট আছে। তিনি একটা বিদেশে বসে ইন্টারভিউতে শুনিয়েছিলেন, জানিয়েছিলেন। আমি শুনেছিলাম সেই ইন্টারভিউটা। যে ইন্ডিয়ান ফুটবলকে বাঁচানো খুব কঠিন অবস্থা, কঠিন ব্যাপার। বাট হি হ্যাভ সাম কনসেপ্ট। তো তাকে তো দেশে ফেরানো যাবে না। তিনি এমনিতেই প্রচুর ঘাপলা করে বসে আছেন। তো তাকে এমনিতে গ্রেপ্তারও করতে পারছে না, বিদেশের থেকে তাকে প্রত্যর্পণও করতে পারছে না। তেমন কোনো মাথাও বেরিয়ে আসছে না। কল্যাণ চৌবে কি করেছেন ফুটবলের জন্য? নট আ সিঙ্গল থিংস হি হ্যাভ ডান। কিচ্ছুটুক করেননি। অনেকে প্রিয়রঞ্জন দাশমুন্সির কথা বলেন। আমার কিন্তু প্রিয়রঞ্জন দাশমুন্সিকে খুব কম দিন আমি ফুটবলের এতে দেখেছি। মানে আমার আমার জায়গা থেকে আমি বলছি। আমি তখন খুব বড় নয়। তো আমার মনে হয় না যে তিনি ফুটবলের জন্য বিরাট কিছু করেছেন হয়তো। আমি যা আমার সিনিয়র সাংবাদিকদের কাছ থেকে শুনেছি যে তিনি যেহেতু একটা দক্ষ সংগঠক, তিনি হয়তো ১ মাস ১৫ দিনের মধ্যে একটা টুর্নামেন্ট নামিয়ে দিতে পারতেন, স্পন্সর জোগাড় করে নিয়ে আসতে পারতেন। তার কথায় বিনিয়োগ করতে রাজি হয়ে যেতেন। তার এই ক্যারিশমাটা ছিল। এই ক্যারিশমেটিক দিকটা ছিল তার। বাট তিনি ডেভেলপমেন্টের জন্য, ইন্ডিয়ান ফুটবলকে ডেভেলপ করার জন্য কি করেছেন আমি জানি না। যদি তো সত্যিই করতেন তাহলে তো ভারতীয় ফুটবলে আজকে এই দশা হতো না। ভারত তো আজকে বলে, বলে অলিম্পিক ওয়ার্ল্ড কাপে খেলতো। হয়নি তো। প্রফুল প্যাটেল কি করেছেন? তিনি এই আইএসএল নামক এই লিগটা চালু করে দিয়ে দিয়েছেন নীতা আম্বানির হাতে। এবার আইএসএল এর দুটো দিক আছে। কেউ, কেউ ভালো দিক বলছেন, কেউ, কেউ খারাপ দিক বলবে। দুটো দিকই আছে। ভালো দিক যে ভারতীয় ফুটবলে এত টাকা এসছে, প্লেয়াররা সচ্ছলভাবে থাকতে পারছে, ভালো মানের ফুটবলারদের সঙ্গে খেলতে পারছে। বিদেশে এই আইএসএল নিয়ে চর্চা হচ্ছে। বিদেশি প্লেয়াররা আসছে। শুরুর দিকে হয়তো ভেটেরানরা আসছিল, এখন কারেন্ট ফুটবলাররা আসছে। ঝকঝকে ফুটবল ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, যেটা ক্ষতি হয়েছে সেটা হচ্ছে ভারতীয় স্ট্রাইকার উঠে আসছে না। এটা একটা বড় ক্ষতি। বা কোচেরা রেডিমেড কোনো স্ট্রাইকার পাচ্ছে না বলে আই লিগ থেকেও তুলে নিয়ে আসতে পারছে না স্ট্রাইকারকে। আই লিগেও খেলা আছে। স্ট্রাইকার খেলে ভালো গোল করে তাদেরকে দেখতেই পায় না আমাদের দেশের কোচেরা। হ্যাঁ? তো এটা কার ফল্ট? তো এর পেছনে আইএসএল এর পেছনে আইএসএল হওয়ার জন্য অনেক ভালো দিক আছে, কিছু খারাপ দিকও আছে। সবকিছুরই ভালো মন্দ থাকে। তো ভালোটাকে নিয়েই তো চলতে হবে। এখন টপ টায়ার লিগ এটাকে করে দেওয়া হয়েছে। সেই টপ টায়ার লিগ যদি বন্ধ হয়ে যায়, আপনি কি ভাবছেন সুপার কাপে কেউ যদি চ্যাম্পিয়নও হয়, সে কি সেমিফাইনালে জিতলো, ফাইনালে জিতলো, সে পারবে এএফসি খেলতে? ব্যান করে দেবে তো। দেশকেই ব্যান করে দেবে ফিফা। তো কিচ্ছু খেলতে পারবে না। এই যে মহিলাদের বিভিন্ন আ বর্ষের মানে বিভিন্ন স্টেজে প্লেয়াররা তারা বা টিমগুলো তারা এএফসি এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সিনিয়র টিম, আন্ডার 23 টিম যোগ্যতা অর্জন করেছে। বয়সভিত্তিক টিমগুলো। তো তারাও খেলতে পারবে না ভাই। এই ১-২ সপ্তাহের মধ্যে যদি আইএসএল নিয়ে কোনো পজিটিভ কিছু না বেরিয়ে আসে, একের পর এক ক্লাব তারা বন্ধ করে দেবে। মোহনবাগান বন্ধ করে দিয়েছে প্র্যাকটিস। কেরালা ব্লাস্টার্স শাটার ডাউন। তো একে, একে সমস্ত ক্লাব হু উইল বি দ্য নেক্সট এই প্রহর গুনছে কেউ, কেউ। পরবর্তীতে কে? ওড়িশা অনেকদিন ধরে বন্ধ রেখেছে। কেউ আর চালাতে পারবে না। কেন চালাবে? কি হবে চালিয়ে? এত কোটি, কোটি কাড়ি, কাড়ি টাকা খরচা করে। তো বুঝতে পারছেন কল্যাণ চৌবে আপনি এই টিম এই ফুটবলটাকে কোথায় নিয়ে গেছেন ভারতীয় ফুটবলকে। ভারতীয় ফুটবল যথেষ্ট জনপ্রিয় একটা খেলা। কলকাতার শুরু তারপর থেকে গোটা দেশে ছড়িয়ে গেছে। কিন্তু সেই জনপ্রিয় খেলাটাকে আপনারা বেচতে পারেননি, মার্কেটিং করতে পারেননি, প্রপার একটা স্ট্রাকচার দিতে পারেননি, গ্রাসরুট লেভেল উন্নত করতে পারেননি। কি পেরেছেন বলুন তো? শুধু দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। আপনি যে দুর্নীতিতে ডুবে রয়েছেন সে কারণেই তো কোনো স্পন্সর আসছে না। কেন আসবে স্পন্সর বলুন তো? এই দুর্নীতির পাকে ডুবে থাকা মানুষদেরকে স্পন্সর করতে, তাদের দ্বারা পরিচালিত
কোনো টুর্নামেন্টকে স্পন্সর করতে। আমি জানি না ভবিষ্যৎ কি হবে। এআইএফএফ হয়তো এখন ঘুম ভেঙে কিছু কাজ-টাজ করবে। কিন্তু আল্টিমেটলি ভবিষ্যৎ যে খুব অন্ধকার সেটা আর বলার অপেক্ষা রাখে না। প্রাক্তনরা কবে সোচ্চার হবে জানি না। ইস্টবেঙ্গলের ২ জন প্লেয়ার, ২ জন বাঙালি ফুটবলার তারা সোচ্চার হয়েছে। কেউ আবার এটা নিয়েও কটাক্ষ করছে। তাদের কথা ভাবি আমি হাসি পায় আরকি। ভাই কেউ তো বলেছে, কেউ তো শুরু করেছে যে স্বচ্ছ প্রশাসক দরকার, ঠিকঠাক ফুটবল পরিচালন বডি দরকার। নাহলে এই ফুটবলটার সঙ্গে কতগুলো মানুষ জড়িত। ফুটবলারদের কর্মীরা তারা কি করবেন বলুন তো? জানি না। আপনারা চুপ করে বসে থাকুন, হাত গুটিয়ে। এর বাইরে আপনাদের কিছু করার নেই আমার মনে হচ্ছে। প্লিজ ডু সামথিং, প্লিজ ডু সামথিং। থ্যাংক ইউ।